নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে আপডেট আপনাদের কাছে প্রথমেই দেব। বিএনপি বৈঠক করেছে ডক্টর ইউনূসের সঙ্গে এবং আস্তে আস্তে বিএনপি প্রস্তুতি নেওয়া শুরু করেছে। হয়তো তাকে বোঝাতে গিয়েছিল ডাক্তার শফিকুর রহমান যে এত তাড়াতাড়ি করার কি দরকার আছে, এটা জুন মাসে হলে তাহলে সংস্কারটাও হয়ে যায় আর ততদিনে আওয়ামী লীগকে অনেকটা কোণঠাসা করা যায়। কিন্তু বিএনপি ডিসেম্বর মাসেই তারা অনড় রয়েছে। এটা হচ্ছে প্রথম একটা দিক। এবং বাংলাদেশের রাজনীতির যে বিভিন্ন রকম ক্রিয়া প্রক্রিয়া, তার সাথে একটা কথা প্রথমে না বললেই নয় যে মামুনুল হক, হেফাজতি নেতা মামুনুল হক, তিনি গরম গরম বক্তৃতা দিচ্ছেন। তার বক্তৃতার কথা হচ্ছে ভারতে যে ওয়াকফ আইন পাশ হয়েছে, এই ওয়াকফ আইনের জেরে কিন্তু ভারত কিন্তু মুসলমানদের যে প্রপার্টি, সেই প্রপার্টির উপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ করছে। এই রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে মামুনুল হকের গরম গরম বক্তৃতা, সেই বক্তৃতা এখানে শোনাবো না। তার কারণ ওই ধরনের মানে ওই জ্বালাময়ী ভাষায়, তার এই অ্যাগ্রেসিভ ভঙ্গিতে এই বক্তব্য, এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। কিন্তু প্রথমে সার্জিস আলম, যে সার্জিস আলম বেশ তার বয়সোচিতভাবে সেও একই কথা বলেছিল ওয়াকফ নিয়ে মামুনুল হক বনের কথা। আমার বক্তব্য আপনারা বলতেই পারেন, আপনারা যারা টাইম লাইনে সবসময় বলেন না নিজের দেশ সম্পর্কে ভাবুন। তো মামুনুল হক তিনি ভারতের এই আইন নিয়ে কেন বলছেন, বা সার্জিস আলম কেন বলছেন? আসলে ভূ রাজনৈতিকভাবে এটা বুঝতে হবে। যারা বলছেন সে যে মতাদর্শেরই হন না কেন, আপনারা মামুনুল হক ও বলবেন, আমরাও বলবো বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা বিভিন্ন নিয়ে, তাদের রাজনীতি নিয়ে। তবে তৌহিদ হাসানের বক্তব্য মাঝে মধ্যে, বা ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব আলম সাহেব, তার কথাকে আমরা অনেক সময় বলি যে ভারতে বিভিন্ন মিডিয়া এটাকে অত্যাধিক বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে। কোনটা বাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছে? খোলা আলোচনা হোক না। আপনারা দেখেন যে এগুলো বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে। আপনারা চিকেন নেক নিয়ে যা বলেছেন, বা উত্তর পূর্ব ভারত নিয়ে যা বলেছেন, ভারতের কোন নেতা, কোন রাজনৈতিক নেতা এই ধরনের বক্তব্য বাংলাদেশ নিয়ে বলেছে? বলেননি তো কোনো রাজনৈতিক দলে। ভারতে তো মাল্টি পার্টি ডেমোক্রেসি, বাংলাদেশ পাকিস্তান তো থেকে তো অনেক উন্নত, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সেই মাল্টি পার্টি ডেমোক্রেসি কোন রাজনৈতিক দল এটা বলেছে? সুতরাং ওটা বিষয় মধ্যে পড়ে না। কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এবার দৃষ্টিপাত করব। আজকে যে ঘটনা ঘটে গেছে, সাম্প্রদায়িক একটা দাঙ্গা তৈরি করার প্রচেষ্টা ছিল এবং সেখানে প্রচুর হিন্দুদের ঘরবাড়ি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের জনসংখ্যার বিন্যাসটাই তাই। আবারও বলি, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে ইনক্লুড হয়েছে অনেক পরে, 47 সালে 15ই আগস্ট নয়, 47 সালে 15ই আগস্ট। আদৌ মুর্শিদাবাদকে পশ্চিমবঙ্গে রাখা হবে কিনা তার কারণ হচ্ছে তার বিপুল সেখানে মুসলিম জনসংখ্যা, সেখানে হিন্দুরা কতটা নিরাপদ থাকবে সেই সময় সে প্রশ্ন উঠেছিল। আজও যদি প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করেছে। যেমন কতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টে পুলিশকে আটকানো হয়েছে, কতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টে ট্রেনকে যেতে দেওয়া হয়নি, অর্থাৎ কোনোভাবে পুলিশ মুভমেন্ট যাতে না করতে পারে। এবং তারপর অভ্যন্তরে বিনা বাধায় ঘরবাড়ি লুটতরাজ, সম্পত্তিতে অগ্নিসংযোগ হয়েছে, আরও অনেক কিছুই হয়েছে। প্রচুর গ্রেপ্তার হচ্ছে এবং আমরা বারবার বলছি পুলিশ প্রশাসন যেন কড়াভাবে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। আজ ইমামদের নিয়ে বৈঠক ছিল, যদিও সেখানে মঞ্চে অবশ্য বিভিন্ন ধর্মের মানুষ ছিলেন, হিন্দু, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কিন্তু বিএসএফের দিকেও নিশানা করেছেন। বাংলাদেশে অনেক সময় বিএসএফের এই ভূমিকাটা এবং হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন। এবং বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ মদত কাজ করছে, সেই ব্যাপারটাও কিন্তু অনেক ক্ষেত্রে উঠে আসছে। প্রথম দিন থেকেই কথাটাই বলেছিলাম যে মুর্শিদাবাদের ক্ষেত্রে
বাংলাদেশের মডেল কাজ করছে এবং সেই সময় অনেকেই এই ব্যাপারটাকে নিয়ে করেছিলেন আগ বাড়িয়ে। এটা প্রমাণিত কিন্তু গোয়েন্দা সূত্র এবং যে সিমটমগুলো আমরা দেখেছিলাম সেই সিমটমগুলো আমরা দেখছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনেক বলেছেন, কিন্তু তার কেন্দ্র বিরোধী একটা রাজনৈতিক অবস্থান রয়েছে, অবস্থানটা রাজনৈতিক অবস্থান। সেই অবস্থানের নিরিখে কি বলেছেন বাংলাদেশে ডক্টর ইউনূস প্রসঙ্গও এসেছে, কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু শুনবো। अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म को बात करती है। जब हम काली टेम्पल नया से बनाते हैं तब बीजेपी कहा जाता है, जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता। घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हम नहीं करने देता। हर धर्म को श्रद्धा होना चाहिए सबको। গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি ওয়াই বর্ষ হারিয়ে আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনূসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব, কিন্তু আপনার প্ল্যানটা কি? আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? কালকে আমি একটা এনআই টুইট দেখলাম, হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এরকম করেই ওরা দেয়। তাকে আমি দোষ দিচ্ছি না, इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जमींदारी तो सेंट्रल गवर्नमेंट का है, क्यों बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारे पास नहीं है। আমরা কেউ সমর্থন করিওনি আর করবও না, কিন্তু আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন। बीजेपी बाहर का गुंडा लेकर ये उसका प्लान है, उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए, लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया है। आप लोगों ने ज्वाइन भी कर दिया, आपको बहुत बहुत सैल्यूट है इसके लिए। चालाकी से काम लीजिए, और ये भी एक है हर समाज में कुछ कुछ गद्दार होता है। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদনও পরের অধ্যায়ে নেব, কিন্তু তার আগে বাংলাদেশের এই ঘটনা একটু নিয়ে আপনাদের কাছে। এই রেসটা তো রয়েছেই, বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচন আমি আগে এই কথাটার আগে একটু ফয়সলা হওয়া উচিত। এখানে প্রত্যক্ষ মদত ছিল কি না বাংলাদেশ থেকে, বা যদি এরকম লোক আসে পিঠে ব্যাগ বাহিনী, বাচ্চা বাচ্চা ছেলে অর্গানাইজড হয়তো করছে, রোম করে চলে যাচ্ছে অন্য জায়গায়, এগুলো খুব চেনা চেনা যেন লাগছে এই ছবিগুলো। মানে যদি ইউটিউবগুলো দেখি বিভিন্ন ক্ষেত্রে শিবিরের ছেলে মেয়েদের সম্পর্কে এরকম শোনা যায়। বাংলাদেশের অনেক সাংবাদিক বা অনেকের কাছে শুনেছি তাদের মোড অফ অপারেশনস আর কি। তাহলে কি এরা আসছে, এলে দায়টা কার বা কী কারণে, এটার আগে খোলসা করব। তারপর নিঃসন্দেহে বাংলাদেশের নির্বাচন কি আসন্ন, ওয়াকারুজ্জামান আর টাগ অফ ওয়ারে, মানে এ ওকে ফেলে দিতে চাইছে, ও ওকে ফেলে দিতে চাইছে, টাগ অফ ওয়ারে শেষমেশ কি দাঁড়াবে? ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন, না হলে পরিস্থিতি বিগড়ে যাবে বলছেন মির্জা ফখরুল আলমগীর। সব শোনাবো এক এক করে। রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ্ত রায়, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তরুণ মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, তাত্ত্বিক নেতা, তাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন স্কাইপে আমাদের সঙ্গে ডক্টর প্রতীক চট্টোপাধ্যায়, যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু জ্যোতির কাছ থেকে জানতে চাইব, ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ বা এই ঘটনাটাকে পুরস্কার বলছে যে এটা হিন্দু শহীদত্ব বরণ এবং অত্যাচার বা একটা চিত্র পোট্রে করতে চাইছে,
কিন্তু অনেক ক্ষেত্রেই একটা বেসিক যে প্রশ্নটা আছে এই প্রশ্নের তো নিষ্পত্তি হওয়া দরকার। ট্রান্স বর্ডার থেকে যদি এটা হয় তাহলে বিএসএফ এর একটা দায় থেকে যায়, এই কাজটা করার জন্য তারা বেতন পান, তারপরে ঢুকে যাচ্ছে বা যেভাবে হোক নদীপথে ঢুকে যাক। আমি প্রশ্নটা আগেই করে রাখছি, উত্তরের আগে তুমি উত্তরটা দেবে, তোমাকে সময় দেবো। তার আগে বলছে যে নদীপথে তো কাঁটাতার দেওয়া যাচ্ছে না, কিন্তু পৃথিবী থেকে এখন কাঁটাতারই একমাত্র অবলম্বন। এত টেকনোলজি বেড়ে গেছে, এত কিছু বেড়ে গেছে, সেখানে নদীর উপর দিয়ে কোনো কোইভাবে কেন এটা আটকানো গেল না? কেন এই পরিস্থিতি তৈরি হলো? জ্যোতি চ্যাটার্জি। সুজিতদা, আমি বলছি গ্রামে এখনো আপনি দেখবেন এই ভাসুরদের নাম না কেউ নেয় না, মানে ভাসুরদেরকে রেসপেক্ট করে তো ওই জন্যই নেয় না, মানে যে মানে ভাইয়ের যে ওয়াইফ। তো এখানে দেখবেন মানে কোনোভাবেই এই যে জেহাদি এদের নাম বলা যাবে না, যে ওরা দোষটা করেছে সেটা আমি মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলাম না, আমরা আশাও করিনি সুজিতদা। তার কারণ উনি এই নামটা নেবেন না, বেসিক্যালি এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে সুজিতদা দোষ করেছে, অমিত শাহ দোষ করেছে, জ্যোতি চ্যাটার্জি দোষ করেছে, হাবি জাবি সব বলে গেল। কিন্তু আলটিমেটলি যে জেহাদিরা ওখানে এই আক্রমণগুলো করেছে সেটা কিন্তু শুনতে আমরা আশাও করিনি, পাইও নি। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে জিহাদ বা প্রতিবাদ, হ্যাঁ মানে ধরো শব্দের যে প্রতিবাদটাকে যে ধর প্রতিবাদ করছে, এটা ওখানে বাংলাদেশেও এটা হচ্ছে, হতেই পারে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, তো এটা তো মানবে যে ওয়াকফ আইনটাকে নিয়ে সংশোধিত ওয়াকফ হতেই আইন পারে, সেটা হতেই পারে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এই যে লোকগুলো মারা গেল, ধরো এই যে তিন মানে পরিবারের দুজন মারা গেল, এরা তো ওয়াকফ বিলটা পাস করেনি সুজিতদা, বা যে নিরীহ লোকগুলো আজকে গৃহহীন হলো এরা তো ওয়াকফ বিলটা পাস করেনি, তাহলে কাদেরকে মারা হলো? কোশ্চেনটা হচ্ছে এইখানেই। দেখুন ওই জঙ্গিপুরে, ওই শামশেরগঞ্জে এসডিপিআই পিএফআই এর যে সহযোগী সংগঠন, ওখানকার ইমাম মুয়াজ্জেম একাধিকবার প্রভোকেটিভ স্পিচ দিয়েছে ওখানে দাঁড়িয়ে, পুলিশ জানতো না? আজকে বিজেপি কোনো সভা করতে গেলে 10 বার হাইকোর্টের দরজা খটখটাতে হয়, এরা দিনের পর দিন প্রভোকেটিভ স্পিচ দিয়ে গেল ওখানে দাঙ্গা করতে হবে, মারপিট করতে হবে, ভাঙচুর করতে হবে, গুড়িয়ে দাও, বাংলাদেশের মতো ঘটনা করে দেবো, এরকম স্পিচ দিয়ে গেল। পুলিশ জানতো না? আমি কোশ্চেন করছি, পুলিশ জানতো না? এই ঘটনা যেটা ঘটেছে আপনার পুলিশ জানতো। আচ্ছা, পুলিশের উত্তর আমি তোমার উত্তরে ছাই দিলাম। বিএসএফ কি জানতো বা কি বিএসএফ জানতেই চায় না বা জানে না, এটাও একটু ক্লিয়ার করো। সেটা বলে দিচ্ছি। দেখুন বিএসএফ এর ক্ষেত্রে বিএসএফ কে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডেকেছিল, এবার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করে বিএসএফ কে। আমার কাছে অডিও রয়েছে, আপনার কাছে আমি শেয়ার করে দেবো। সেখানে একজন ব্যক্তি কান্নাকাটি করে বলছে দাদা, যখন আমরা ফোন করেছি যে বিএসএফ পাঠান, তখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা বলছে যে আমরা পাঠাচ্ছি, কিন্তু আর পাঠায়নি। বিএসএফ কে পাঠানোর দায়িত্ব কার? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, প্রশ্নটা হচ্ছে বিএসএফ এর মূল যেটা কাজ বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে বর্ডার পাহারা দেওয়া। দাঙ্গা লেগেছে সেখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাবে, এটা নিয়ম, যেহেতু আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কাউকে এটা জানা মানে এটা হবে। কিন্তু আমি বলছি যে বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে? এটা কে বললো বর্ডার পেরিয়ে ঢুকছে? এই কথাটা কেন হাইকোর্টে যখন কেস হলো, হাইকোর্টে যখন রিট পিটিশন হলো, কই রাজ্য সরকারের উকিল তো বলতে পারলো না? এই কথাগুলো শুধুমাত্র মানুষকে ভাসিয়ে দিয়ে ভাসুর টাইপের কথাবার্তা। মানে আমি জিহাদিদের নাম নেব না, যারা দুজনকে খুন করলো, বাংলাদেশি স্টাইলে দোকান ভাঙচুর করলো, আজকে নিজ ভূমে গৃহহীন হলো, উদ্বাস্তু হলো, তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। তারা যাদের জন্য হলো তাদের ব্যাপারে আমি কোনো কথা বলবো না, তার কারণ তারা আমার ভাসুর, দুধেল গাই। এই জন্যে এই বিএসএফ এর যে ঘটনাটা, আপনি তো কোর্টে দাঁড়িয়ে বলতে পারতেন যে হুজুর মহামান্য আদালত আপনি দেখুন এরকম বিএসএফ লোক ঢুকিয়েছে, কই সেখানে তো বলার আপনার সাহস নেই। উল্টো পাল্টা এদিকে ওদিকে মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছেন। সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা আজকে যেটা ঘটেছে সুজিতদা, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘটে চলেছিল। এবং কারণটা কি? কারণটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। এইটা যখন এরা জানে যে আমরা যা ইচ্ছা তাই করবো, এখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, পুলিশকে মানে উড়ন্ত লাথি মারবো, সে দৃশ্য তো আমরা দেখেছি তোমাদের ক্যামেরায় সুজিতদা। তো পুলিশকে উড়ন্ত লাথি মারবো, তারপরও দাঁড়িয়েও কেউ কিছু করবে না, দোকান ভাঙচুর করবো, কেউ কিছু করবে না। তার কারণ হচ্ছে একজনের মাথায় হাত আমার পরে রয়েছে। এই যে যদি এই সাহসটা পায় কেউ, কোন জেহাদি গোষ্ঠী যখন এই সাহসটা পায়, তারা তো এরকম কাজটা করবেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মুর্শিদাবাদ কেন, এটা মোথাবাড়িতে একই জিনিস হয়েছে। আপনার
দুর্গাপুজোর ভাসানের সময় একই জিনিস হয়েছে, কামাল গাজীতে যে আপনার কালী পুজোর দিন মূর্তি ভাঙচুর হলো সে একই কাজ হয়েছে, রাজাবাজারে যে কালী পুজোর দিন যে ঘটনা ঘটলো একই কাজ হলো। এরা সাহসটা পাচ্ছে কোথায়? এরা সাহসটা পাচ্ছে এই জায়গা থেকে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কিছু করবে না। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভোট ব্যাংকটা আগে। আমি বলছি সুজিতদা, এবার আমরা যখন এই কথাগুলো বলবো তখন বলা হবে যে বিজেপি হচ্ছে অ্যান্টি মুসলিম। দেখুন, জেহাদিদের বিরুদ্ধে কথা বলা, উগ্রবাদী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কথা বলা, যারা হচ্ছে আজকে নিজেদের মানে বাঙালি হিন্দুদেরকে উদ্বাস্তু করছে তাদের বিরুদ্ধে কথা বলা মানে এন্টার মুসলিম সমাজের বিরুদ্ধে কথা বলা নয়। যেটা মমতা ব্যানার্জি বারবার করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন যে বারবার করে হ্যাঁ মুসলমানদের বিরুদ্ধে কথা বলছেন, নো, নট অ্যাট অল, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা কথা বলছি। ওকে, আমি একটু প্রদীপবাবুর কাছে আসবো। আপনি নিশ্চয়ই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমাম মুয়াজ্জেম তাদের নিয়ে যে সভা সেটা পুরোটা শুনেছেন। সেখানে অনেকগুলো দিক ছিল, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে যেভাবে তিনি বলেছেন এবং হচ্ছে কন্ট্রোল দিস ম্যান, অনেক রকম বক্তব্য সেখানে আছে এবং হচ্ছে বিএসএফের ভূমিকা, মানে বর্ডার সুরক্ষার প্রশ্ন এটা বারবার করে উঠে আসে। কিন্তু প্রশ্নটা হচ্ছে জ্যোতি যেটা বলতে চাইছে বা ভারতীয় জনতা পার্টির ন্যারেটিভে এটা বারবার আসে, এই জিহাদিদের ব্যাপারে কেউ কিছু বলছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের উদ্দেশ্যে কিছু বলছেন না। তাহলে এই জিহাদি, তারপর হচ্ছে এই যে ব্যাপারটা আসছে, পরিস্থিতি কি তাতে জটিল হচ্ছে বা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কি এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? বা সত্যিই তো মুর্শিদাবাদে বা এটাও কি প্রমাণ হয়ে যাচ্ছে হিন্দু যেখানে সংখ্যালঘু সেখানে সহাবস্থান আগামী দিনে দুষ্কর হয়ে যাচ্ছে? এটা যদি হয় তাহলে তো ব্যাপারটা মারাত্মক। প্রশ্ন অনেকগুলো রয়েছে। প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, প্রথমেই বলবো যে সুজিতা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রথমেই বলবো যে দেখুন, মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে আজকে একটা সম্প্রীতির বার্তা তো দিলেন। সবাই, সব ধর্মের যারা উপস্থিত রয়েছে সবাই ওখানে রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে সেই সম্প্রীতিটা মুর্শিদাবাদে দেখা গেল না কেন? এটা একটা বড় প্রশ্ন যে মুর্শিদাবাদে সম্প্রীতিটা দেখা গেল না কেন। ওয়াকফ বিল নিয়ে, সংশোধিত বিল নিয়ে যখন একটা নির্দিষ্ট সমাজের মানুষরা কলকাতার রাজপথে তার পরেই যে মিছিল করলেন একদিন, সেদিন তো কলকাতার রাজপথ স্তব্ধ হলো। তারপরে মুর্শিদাবাদের যে জেহাদিদের নিয়ে কথা হচ্ছে, এই জেহাদিদের রুটটা কোথায়? জেহাদিদের প্রশিক্ষণ, জেহাদিদের সঙ্গে জেহাদিদের সমর্থন, এটা কোথা থেকে আসছে? খাগড়াগড় ইনসিডেন্ট হয়েছিল, জেহাদিদের যারা যদি এটা হয় তার লিঙ্কটা তো আমরা বাংলাদেশ থেকে পেয়েছিলাম। তাহলে এখন কথা হচ্ছে যে আমাদের এটা বুঝতে হবে, এবং আপনার চ্যানেলে সেই বাজেটের সময় থেকেই চেষ্টা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির সময় আমাদের এখানে আপনি যেটা বললেন প্রযুক্তি নির্ভর যে সুরক্ষা ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর, এই প্রযুক্তি নির্ভর সুরক্ষা কিনা এবং সেটা বর্ডারকে আরো কিনা, তার জন্য বাজেটে অ্যালোকেশন বৃদ্ধি হচ্ছে। যত সামান্য হয়েছে বাজেটে, ওটা তাও এটাতে পরিষ্কার নয় পশ্চিমবঙ্গের বর্ডার কতটা উপকৃত হবে। বাজেটের দিন এই প্রশ্নটা করেছিলাম, আপনিও ছিলেন। জমিও দেওয়া হয় না সুজিতদা, মানে যে ফেন্সিং করার জন্য যে না জমিটা প্রয়োজন সেটাও দেওয়া হয় না। এটা গভীরতা। পশ্চিমবঙ্গ যেন সবকিছুতেই, পশ্চিমবঙ্গে জিহাদি আছে, গোটা ভারতে নেই। পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া ঘুরে যাচ্ছে, তার জন্য প্রযুক্তির বাজেট নেই। এইটা তো একটা রাজনীতি। এটা রাজনীতি নয়, এটা অস্তিত্ব। পশ্চিমবঙ্গের প্রতি এটা ভালোবাসা। কোনটা? এই যে পশ্চিমবঙ্গে যে অ্যালটমেন্ট অফ, আমি যদি এটা দাবি করি আমার বর্ডার সুরক্ষা চাই, কাঁটাতার দেওয়া যাবে না নদীমাতৃক। এটা কি নতুন ভূগোল পড়ছি? পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, সবাই জানি, ইটস আ ডেল্টা। তাহলে এখানে প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি হবে, লজিক তো তাই বলে। তুমি বাজেটটা নিজে দেখো, তোমার বাজেট। আমি আপনার সাথে আমি ইয়ে করছি না, বক্তব্য হচ্ছে সুজিতদা সেটা হচ্ছে যে জমিটা কি দেয়, এটা কেন 72খানা লিটিগেশন পেন্ডিং আছে হাইকোর্টে জমি সংক্রান্ত ইস্যু নিয়ে? এটা তো থাকার কথা নয়। জমিটা আমি বলছি যে জঙ্গিপুরে, যেখানে ধরো আমি স্পেসিফিক মুর্শিদাবাদে, জঙ্গিপুরের পুরোটাই নদীমাতৃক। আচ্ছা, দুই হচ্ছে আমি বলছি, ধরুন মেক্সিকোর সঙ্গে আমেরিকার বর্ডার রয়েছে, সেখানে তো ওয়াল রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আপনার ইনফিল্ট্রেশন হচ্ছে। ইনফিল্ট্রেশন হচ্ছে কি হচ্ছে না, ঘটনা হচ্ছে সেটা হবে, কিন্তু এইখানে দাঁড়িয়ে তারা প্যাট্রোনাইজ করছে।
কারা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে তাদেরকে? নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উপরে খাগড়াগড়ে জেএমবি জঙ্গিরা বোমা বাঁধছে। কারা এখানে খারিজি মাদ্রাসাগুলোতে একের পর এক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গিদেরকে সেখানে অবস্থান করার সুযোগ করে দিচ্ছে? সেটা তো ইম্পর্ট্যান্ট। যেটা বুদ্ধদেব ভট্টাচার্য নিজে একসময় বলেছিলেন যে মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীদের আতুর ঘর, আর সেই মাদ্রাসাগুলোর জন্য আপনার 800 কোটি টাকা 5600 কোটি টাকা বরাদ্দ হয়, আর উত্তরবঙ্গের জন্য 800 কোটি টাকা বরাদ্দ হয়। এটা কি তোষণ নয়? তাহলে আমি তো স্টেট তো প্যাট্রোনাইজ করছে, যে যাতে কিনা এই যে জঙ্গিগুলো যারা এখানে বসে ভারত বিরোধী কার্যকলাপ করছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করছে, তাদেরকে তো স্টেট স্পন্সর করা হচ্ছে। আমি একটু আসবো প্রদীপবাবু, একটু সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, একটু যদি ঠিক করে নেওয়া সম্ভব হয় তাহলে খুবই ভালো হয়। খুব আকর্ষণীয় হচ্ছে, আমরা আরো গভীরতায় ঢুকবো। প্রদীপ্ত রায়ের কাছে এটা জানতে চাইবো যে বাংলাদেশ অশান্ত, সেখানে কমন থ্রেড এগুলোই সংখ্যালঘু, একটা খুব মৌলিক প্রশ্ন। মুখ্যমন্ত্রী সম্প্রীতি চাইছেন, আমি মনে করি হয়তো এটা বিতর্কিত, যেমন সম্প্রীতির কথা উঠলেই জ্যোতি হেসে উঠলো। বিজেপির ইদানিং নেতৃত্ব সম্প্রীতি বা এই ধরনের, কিন্তু সেকুলারিজম যে প্র্যাকটিস করে বা সেকুলার যে হয় সেটা একটা ধর্ম, ধর্মের মতো তার কাছে, যে সেই সব ধর্মকে নিয়ে যে যিনি চলতে চান। না দাদা বলবেন, তার আগে একটা সেকেন্ড যদি আপনি পারমিশন দেন, একটা সেকেন্ড। বিষয়টা হচ্ছে যে সেকুলারিজমকে যে প্রোটেক্ট করতে চাই সেই তো অ্যাকচুয়ালি সেকুলার। আমার বক্তব্য হচ্ছে হিন্দুরা যে আজকে অত্যাচারিত হচ্ছে, আজকে নিজ ভূমে উদ্বাস্ত হচ্ছে, তো তার নিয়ে বা ফান্ডামেন্টালিস্টদের এগেনস্টে যদি যে কথা বলছে সেই তো সেকুলার। যে মুখ বুঝে বসে রয়েছে ইন দ্য নেম অফ সেকুলারিজম, ইন দ্য নেম অফ লিবারাল কনসেপ্ট, তো সে কি এটা আমি একটু প্রদীপ্তর জানতে চাইবো, তারপর আমারও কি প্রদীপবাবু। তৃণমূল কংগ্রেসের ওখানকার বিধায়ক তো আক্রান্ত হলো, তো আক্রান্ত করলো, খলিলুর রহমানের অফিসও ভাঙচুর হয়েছে, যিনি তৃণমূল কংগ্রেসের। সেইটা তো তৃণমূল কংগ্রেস নাকি ভোট দেয়নি, বলছে ভোটের সময় যখন ভোট ছিল তখন নাকি তৃণমূল কংগ্রেসের এমপিরা ছিল না, এই জন্য বিষয়টা এটা নয়, এখানে তৃণমূল কংগ্রেস নয়, কোশ্চেনটা হচ্ছে ফান্ডামেন্টাল জঙ্গিবাদের কোশ্চেন। আর ডেফিনেটলি সেইটা একটা রাজ্যের বিষয় তো নয়। জঙ্গিবাদের প্রশ্ন যখন বাংলাদেশ এখন অন্য রাষ্ট্র আসে, তখন তো এটা একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়। তো সেই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, এটা কোন জায়গা থেকে, কোন সম্প্রতি সুজিতদা আপনি বলুন। এই মুখ্যমন্ত্রী যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন যে আমি 50খানা জায়গায় আটকে দেবো, কলকাতাকে অবরুদ্ধ করে দেবো, প্রথমে আমি জেলাকে টাইট করব, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিন্তু উনি ব্যবস্থা নিয়েছেন, উনি কি গ্রেপ্তার করেছেন সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে? তার মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তো এনকারেজ হয়েছে, সেটা যখন দেখতে পেয়েছে ওই জিহাদিগুলো যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোনো কিছু বলা হচ্ছে না, তখন কিন্তু এই জিনিসগুলো করতে তারা এনকারেজ হয়। সুজিতদা, মানে সমাবেশ করা যাবে না, সমাবেশ কি মানে আন্দোলন করা যাবে না, অবভিয়াসলি করা যাবে। এটা কি ধরনের কথাবার্তা যে টাইট দেবো আমি একজন মন্ত্রী হিসেবে? টাইট দেওয়া মানেটা কি? আপনার তো কোর্টে আজকে যেটা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে, যেখানে কোর্টে পেন্ডিং রয়েছে সেখানে দাঁড়িয়ে এই দাঙ্গা হাঙ্গামা গুলো বা ভাঙচুর কেন? বেশ, এটার একটা এই যে সম্পত্তিতে আক্রমণ করা, দোকান ভাঙচুর, এটা তো সিরিয়াস মোটিভ। আমি ভাই তোমাকে দাঁড়াতে দেব না। আমি একটা মৌলিক কোয়েশ্চেন্স করেছি, এটার উত্তর দিতে গেলে ভোট ব্যাংকের রাজনীতি বা ভোটের ইকুয়েশন থেকে বেরিয়ে করতে হবে। যেখানে হিন্দু, আমি খুব মৌলিক প্রশ্ন খুব রাখছি, এটা অনেকে ভুল বুঝলে, হিন্দু যেখানে সংখ্যালঘু সেখানে কি সহাবস্থান আদৌ সম্ভব? একদম পার্টিকুলারলি হচ্ছে ইসলামের সঙ্গে, কিন্তু অতীত ঐতিহ্য পরম্পরা যেটার দিকে দিক নির্দেশ করছে, এটা বহু মানুষের কাছে খুব বেদনার। এবং সবচেয়ে বড় বেদনার হচ্ছে যদি সাধারণ নিরীহ মানুষের জান মাল সম্পত্তিতে আঘাত করে। আমরা বাংলাদেশের মিডিয়ার মতো নই যে সেটাকে চেপে দেবো। আচ্ছা, আমি এবার একটু বলি, ধন্যবাদ বলতে দেওয়ার জন্যে। বিষয়টা হচ্ছে যে আপনার প্রশ্নটাকে একটু অন্যভাবে করাটা বেটার, যে হিন্দু যেখানে সংখ্যালঘু সেখানে কি হিন্দুরা থাকতে পারে না এরকম, নাকি একটা বিশেষ সম্প্রদায় যেখানে সংখ্যা গুরু সেখানে বাকিদের থাকতে অসুবিধা? হিন্দুরা তো সংখ্যালঘু সিঙ্গাপুরেও, হিন্দুরা তো সংখ্যালঘু মালয়েশিয়াতেও, হিন্দুরা তো সংখ্যালঘু আমেরিকাতেও, সেখানে তো হিন্দুদের ওপর সেভাবে অ্যাটাকটা হয় না। অ্যাটাকটা তখন হয় যখন খালিস্তানিরা বেড়ে যায় বা অন্য কেউ বেড়ে যায়।
প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি এম্পেরিক্যালি দেখেন, একদম ডেটা দিয়ে, আপনার পলিটিক্যাল কারেক্টনেসকে এর মধ্যে না ঢুকিয়ে, তাহলে আমরা দেখতে পাবো ভারতবর্ষে যেখানে যেখানে সংখ্যা লঘুরা সংখ্যাগুরু হয়েছে, সেই জায়গাগুলো হিন্দু শূন্য শুধু হয়নি, ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছে। আপনি পাকিস্তানের দিকে তাকান, আপনি বাংলাদেশের দিকে তাকান, যেদিকে তাকাবেন ওই বামিয়ানের বুদ্ধ থেকে শুরু করে আর ঢাকার মানে ঢাকেশ্বরী বা রমনা কালীবাড়ি ছাড়া আর কিছু দেখতে পাবেন না, শুধুই ধ্বংসস্তূপ। তো বিষয়টা রমনা কালীবাড়ি আছে, ওইভাবে আছে, রমনা কালীবাড়ি আছে, হ্যাঁ ওইভাবে আছে, যেরকম ভাবে ঢাকেশ্বরী মা এখানে চলে এসেছেন, ওখানে গিয়েছিলেন, সেনাবাহিনী ওখানে প্রোটেক্ট করেছে। না ভালো কথা তো রয়েছে, মানে তাতে বাংলাদেশে আমি অবশ্য সেনাবাহিনীর প্রোটেকশনে দুর্গাপুজোকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তার কারণ হচ্ছে সেখানে হিন্দুদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, মানে ধর্মীয় স্বাধীনতা নেই। আরো অনেকগুলো প্রশ্ন করলেন, আর একটা প্রশ্ন করলেন যে এই সম্প্রীতির যে বাতাবরণটা, আপনি তো পাল্টা প্রশ্ন কেন করছেন? আপনি রাষ্ট্রবিজ্ঞান, উত্তরটা হচ্ছে এম্পেরিক্যালি যদি দেখি তাহলে এরামটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে সম্ভব এখনো অবধি হয়নি। যদি কেউ সেই পলিটিক্যাল ম্যানেজমেন্টটা করতে পারেন সেটা ভালো। জম্মু অ্যান্ড কাশ্মীরে তো এখনো হিন্দুরা পলিটিক্যাল ডেমোগ্রাফিক মাইনরিটি, তো তারা তো এক্সিস্ট করছে এখনো অবধি কোনোভাবে, তো সেটা একটা সলিউশন হতে পারে। মমতা ব্যানার্জি অবশ্যই সেই রাস্তা দেখাতে পারেন যেখানে উনি সবাইকে একসাথে রেখে মুর্শিদাবাদের মতো একটা জায়গায় যেখানে হিন্দুরা মাইনরিটি হয়েও সমস্ত রকম সুযোগ সুবিধা এবং অস্তিত্ব টিকিয়ে, নিজের কালচার টিকিয়ে বেঁচে থাকতে পারবেন। এরকম হতেই পারে যেটা ওদের এসে বলছে যে তোমরা শাখা পলা খুলে নাও, তোমরা সিঁদুর পড়তে পারবে না, এইভাবে টিকে থাকা একটা টিকে থাকা। আর একটা টিকে থাকা হচ্ছে যে আমি আমার যে কালচারাল এন্টিটি সেটাকে রিটেন করে টিকে থাকলাম। আমি যেখানে মাইনরিটি সেখানেও আমি আমার কালচারকে ওপেনলি পাবলিকলি শোকেস করতে পারছি। তো সেইটা কি পারছি? মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে বা মালদার প্রত্যন্ত গ্রামে, উত্তর দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে, এমনকি আপনি টাকিতে যান, আপনি মাথায় টিপ পড়লে আপনাকে বলবে ও আপনি হিন্দু, আপনি মালাউন। তো বিষয়টা কিন্তু এতটা সহজ জায়গা নেই। এখানে মালাউনটা কোনো জিহাদি বলতে পারবে না, ও আপনি হিন্দু টিপ পড়ছেন। বাংলা কালচারে তো টিপ আছেই, কেউ বিভিন্ন কালারে, কেউ লাল টিপ পড়ছে, কেউ গোলাপি টিপ পড়ছে। আরাবিয়ান কালচারে নাই থাকতে পারে। এটা হবে সুজিত দা, যদি 50% হয়ে যায় মালাউনটাই বলবে। তো সম্প্রীতির কম, সম্প্রীতির যে নোশনটা বা যে বার্তাটা মুখ্যমন্ত্রী দিতে চাইলেন সেটা খুব রেটরিকের জায়গায় রয়ে গেল। মানে যে মুখে একটা কথা হচ্ছে যে একজন গেরুয়া পরে, একজন দাড়ি নিয়ে, এই সমস্ত কিছুটা হচ্ছে, কিন্তু গোটা যে বক্তব্যটা সেটা একজন মানে আমি একটু অন্যভাবে প্রশ্নটা করি, আমি একটু বলেনি না, আমি প্রশ্নের মানে এই রেস ধরেই যেহেতু আপনি এটা বললেন, মানে এটা প্রশ্নটা তো আসেই, ধরুন এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একার কাজ? বা এটা তো আপনি মানবেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে দর্শনটা যখন বিপন্ন হয়, যখন খুবই বিপন্নতার মধ্যে যায়, তখন কি একজনকে এরকমভাবে অ্যাটাক করাটাই হয় আর বাকি জন হচ্ছে না? আমার কথাটা হচ্ছে বিএসএফে তো অনেক হিন্দু অফিসার ওখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন না যে ওখানে কি অবস্থা হচ্ছে? বা হচ্ছে অনেক পুলিশ অফিসার, আমি রাজ্য পুলিশের কথাও বলছি, তা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, অনেকগুলো কথা বিএসএফকে নিয়ে হলো, এটা আমি না বলে থাকতে পারছি না যে বিএসএফ কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রণে আছে। মানে বিএসএফ এর সমস্ত অফিসাররা একদম মোদিজি বা অমিত শাহের নাম শুনে মন্ত্রমুগ্ধ হয়ে তাদের কথা মতো কাজ করবেন, তারা করাপ্ট হবেন না, এরকমটা হয়তো মানে প্রধানমন্ত্রীও ভাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে সজোরে বলছি, বিএসএফ একটা অত্যন্ত করাপ্ট ইনস্টিটিউশন হিসেবে নয়, অফিসাররা অত্যন্ত করাপ্ট। জায়গায় জায়গায় ডিপেন্ড করছে কোন কোম্পানি, কোন ইউনিট অফিসার, তার কি কমিটমেন্ট তার উপর। মানে বিএসএফ এত কম পয়সা, সরি বিএসএফ বলা উচিত না আমার, বিএসএফের কিছু অফিসার এবং কিছু মানে টহলদার, তারা এত কম পয়সায় বিক্রি হয়ে যান যে তারা বুঝতেও পারেন না যে তার মূল্যটা দেশবাসীকে চোকাতে হয়। এটা একটা দিক। দ্বিতীয় দিকটা হচ্ছে বহু জায়গায় যেটা খুব সহজভাবে পাহারা দেওয়া সম্ভব নয়, সেরকম একটা জায়গায় 300 মিটার 500 মিটার পর্যন্ত জায়গায় একজনকে দাঁড়িয়ে টহল দিতে হয়। তো সেরকম একটা জায়গায় হঠাৎ করে মানে তার অ্যাবসেন্সে চাকরি দিলেই তো হয়ে যায়, চাকরি দিলেই হয়ে যায় না, ব্যাপারগুলো আপনাকে ট্রেন করতে হবে। তো মানে এটা এমন ব্যাপার না যে আমি দুনিয়ার বেকার ছেলেকে চাকরি বাকরি দিয়ে দিলাম আর সবাইকে বিএসএফে পোস্টিং করে দিলাম, একটা হিউম্যান চেন দাঁড়িয়ে পড়লো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে আর সব জিনিসটা আটকে গেল। তাহলে প্রযুক্তি ব্যবহার করুন, প্রযুক্তি ব্যবহার করুক। এখানে থার্মাল ফেন্সিং এর প্রয়োজন ভারতবর্ষের আর কবে বুঝবে আমি জানি না,
সেটা ওনাদের দল পাওয়ারে আছেন। 1992 থেকে ইন্ডিয়া থার্মাল ফেন্সিংয়ের কথাই শুধু বলে যাচ্ছে যে আমরা গোটা বর্ডারকে সিকিউর করব, এবং ওনারা এই বলে ক্ষমতায়ও এসেছিলেন। তো দেশবাসীর প্রতি ওনাদের একটা দায়বদ্ধতা তো অবশ্যই আছে। আর এই কথা তো বলে লাভ নেই, ওখানে জল আছে আমি কি করে আটকাবো, ওখানে কাদামাটি আছে আপনি কি করে আটকাবো। তো আপনি ইলেকট্রাল ম্যানিফেস্টোতে কমিট করার আগে আপনি বোঝেননি কেন? তাতে আপনি ফলস প্রমিস করেছেন। আপনার দেশবাসীর প্রতি পূর্ণ দায়বদ্ধতা আছে এই বর্ডারটাকে সিকিউর করার, কিন্তু তা সত্ত্বেও আমি এটা অ্যাডমিট করছি যে পৃথিবীর কোনো বর্ডার 100% সিকিউরড হয় না, পৃথিবীতে কোথাও হয়নি। আমেরিকা মেক্সিকো হয়নি, ইসরায়েলের বর্ডারও আপনারা দেখেছেন অ্যাবসলিউট, মানে কত বেশি টেকনোলজি, আপনি ইসরায়েলের থেকে বেশি টেকনোলজি বর্ডারে ইনভেস্ট করতে পারবেন না। তা সত্ত্বেও ইসরায়েলের বর্ডারও পেনিট্রেট করে প্যালেস্টিনিয়ানরা ঢুকেছে। তো টেকনোলজির উপর আপনি পূর্ণ ভরসা করতে পারেন, কিন্তু আর একটা জিনিস একটু বুঝতে হবে যে বর্ডার মানেই কিন্তু একটা ওই মানে একটা 1 ফুটের জমি নয়, বর্ডার কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চল, একটা 50 বা 100 কিলোমিটারের, তার মধ্যে শুধু একটা জমিতে ওখানে একজন টহলদার দাঁড়িয়ে আছেন এমনটা কিন্তু নয়, তার একটা নিজস্ব অর্থনীতি আছে, তার একটা ইকোসিস্টেম আছে। এবার একটু বাংলাদেশের, কেননা এই সিচুয়েশনসটা দ্রুত নর্মালসির দিকে সেদিনের পরিস্থিতির পর এখনো রয়েছে। তবে একটা কথা এটা জানিয়ে রাখি, ভবিষ্যতে এটাকে নিয়ে প্রতিবেদন আমরা নিশ্চয়ই করছি, আর আমাদের রিসার্চ কমপ্লিট হলে ঠিক কোন কোন পকেটে এই ধরনের উত্তেজনাগুলো তৈরি করার চেষ্টায় রয়েছে বিভিন্ন শক্তি, যে শক্তিগুলো কে অবশ্যই যারা এই রাজ্যে একটা সাম্প্রদায়িক মেরুকরণের রাস্তায় হাঁটবেন বা কেউ জিহাদি অস্ত্রকে হাতে তুলে নেবেন, আবারও বলছি যে তাদের সামনে কিন্তু পিওর অর্থে, নট বাংলাদেশের আজকের ভার্সন অর্থে না, ইন ট্রু সেন্স বাংলা জাতীয়তাবাদের সামনে কিন্তু তাদের দাঁড়াতে হবে। বাংলা একটা কথা আছে, পশ্চিমবাংলায় চলে বাংলার মার দুনিয়ার বার, মানে একেবারে এখানে এই সমস্ত জঙ্গিবাদ বা এই নিরীহ মানুষের উপর এটা বাংলার যারা রয়েছেন, তারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা রয়েছেন তারা খুব একটা ভালো চোখে যে দেখছেন তা কিন্তু নয়, এটা খুব পরিষ্কার। আমি একটু আসবো এবার বাংলাদেশের দিকে একটু নজর রাখবো। বাংলাদেশের যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় হয়েছে, মির্জা ফখরুল আলমগীর বিএনপির মহাসচিব, তিনি বৈঠক করেছেন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে, এবং ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু এই বৈঠকে একেবারেই সন্তুষ্ট নন, মানে কথা আদায় করতে পারেননি যে ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা একটু শুনবো মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে, সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আমরা আবার আপনাদের সামনে আসব, আলোচনা করে দলের সঙ্গে, দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা। প্রদীপবাবু, আপনার কাছে আসছি। বাংলাদেশে ডিসেম্বরের নির্বাচন, মানে কেননা এখন যে দোলাচল ভারসাম্য এবং হচ্ছে যে জায়গা থেকে কোথাও দাঁড়িয়ে মামুনুল হকের এইরকম ভয়ঙ্কর মানে গর্জন, এই ওয়াকফ নিয়ে কোথাও একটা বাংলাদেশের রাজনীতি ঠিক ওই জায়গায়, কেননা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভারত কিন্তু অর্থনৈতিকভাবে কতগুলো জায়গায় কিন্তু তারা এবার বাংলাদেশকে চেক পয়েন্ট দিতে চাইছে। মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য, ডিসেম্বর যদি অতিক্রান্ত হয় বাংলাদেশ যে পরিস্থিতি যাবে তখন আর এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা কি মানে ঠিক কথা, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না ওনারা নির্বাচনটা চাইছেন বলে ডিসেম্বরটাকে বলছেন আর দেরি করবেন না, ঠিক কোনটা? দেখুন, বাংলাদেশের জনগণ আসলে নিজেদেরকে ঠিক করতে হবে যে তারা তো ইতিমধ্যেই ইউনিট সরকার নিয়ে অত্যন্ত বীতশ্রদ্ধ। তাহলে এই ইউনিট সরকারের উপরে বাংলাদেশের বিএনপি যদি একটা গুরুত্বপূর্ণ শক্তি হয়, তারা পুরো বাংলাদেশের জনগণ নিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করতে পারছে না কেন, এবং কেন অন্য রাষ্ট্রের উপরে তাকিয়ে আছে ভারত কবে চাপ দেবে, ইউনাইটেড নেশনস কবে চাপ দেবে। এখন দেখুন, মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আছেন, তিনি চাইছেন যে তার ক্ষমতাটা দীর্ঘায়িত হোক, এবং এখন লাগাতার তিনি চীনে গিয়ে কথা বলতে পারছেন, আমাদের প্রধানমন্ত্রী মোদির সাথেও কথা বলতে পারছেন। তো ফলে তাকে তো রেকগনিশন দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ফোরাম গুলোতে। সে বাংলাদেশের
হিসাবে না হলে বাংলাদেশের যে নেতৃত্ব হিসাবে তো তাকে রেকগনিশন দেওয়া হচ্ছে, এবং এই রেকগনিশন গুলো পেতে পেতে তিনি মনে করছেন যে তিনি আরো বেশ কিছুদিন থাকতে পারেন, এবং এইটার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে একত্রিত হতে হবে প্রাথমিকভাবে। আমরা এখান থেকে বলবো যে হ্যাঁ ডিসেম্বরেই হোক, ওনারা বলেছিলেন ডিসেম্বরে হবে, ওনারা বলতে পারেন যে না এখনো সংস্কার চলছে, কমিটি রিপোর্ট দেয়নি, আমরা এখন ভাবছি। তো ফলে মোহাম্মদ ফখরুল আলমগীর তিনি বিএনপি এবং ওখানে সব থেকে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পরে, তাহলে তিনি কি করছেন? তিনি কি শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষা করছেন যে শেখ হাসিনা এসে আওয়ামী লীগকে জাগ্রত করবে এবং তখন সবাই মিলে রাস্তায় নামবো? উনি লোকজনকে নিয়ে বিএনপিরা ভারতের বর্ডারে চলে আসতে পারে গাড়ি নিয়ে, ভারত দখল করে নেব, কলকাতা দখল করে নেব। তো বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সেটা পাচ্ছেরা আটকে যাচ্ছে কোথায় যেন গিয়ে, কলকাতা দখল। এইটাই তো সব থেকে রাজনৈতিক বড় ব্যর্থতা। জ্যোতির কাছ থেকে জানতে চাইবো যে ভারত ক্রমশ আস্তে আস্তে কোথাও একটা জায়গায় অনেকদিন ছিল, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিল যে ভারত যেন তাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। প্রায় 8 মাস অতিক্রান্ত ব্যবসা বাণিজ্য চলছিল, তবে 8 মাস পরে ট্রান্সশিপমেন্ট বন্ধ, এবং হচ্ছে এই যে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে আমাদের বেনাপোল পেট্রাপোল যে বর্ডারটা রয়েছে সেখান থেকে পণ্যবাহী লরিতে করে সুতো যাওয়া বন্ধ। মানে মূল যে জায়গা গার্মেন্টসের কোথাও একটা জায়গায় ভারত প্রত্যাঘাত করা মানে হিসাবেই এটাকে দেখা যেতে পারে। এরকম পরিস্থিতিতে যেহেতু পশ্চিমবঙ্গ এবং হচ্ছে চিকেন নেকের একটা প্রসঙ্গ বারবার আসছে, এবং লালমনির হাটে সেখানে কিন্তু অনেকটা কানফার্ম চীনের সাথে তারা কথা আদায় করে নিয়ে এসছেন ডক্টর ইউনূস। এরকম একটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির স্ট্যান্ড পয়েন্ট কি? দেখুন, রাজ্য বিজেপির স্ট্যান্ড পয়েন্ট পুরো ক্লিয়ার। প্রথমত যে এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভু জেলে, এইটা কিন্তু আমরা এটা নিয়ে কনসার্ন, এক্সট্রিমলি কনসার্ন এটা নিয়ে। দেখুন এখনো পর্যন্ত আজকেও কুমিল্লাতে পলিটেকনিক কলেজে সেখানে সংঘর্ষ হলো, অনেক ছাত্রছাত্রীরা তারা আহত হয়েছে, অনেক সেনাবাহিনীও আহত হয়েছে। দেখুন বাংলাদেশ যখন আমরা বলি দ্য টার্ম কোট আনকোট বাংলাদেশ, সেই বাংলাদেশ বলতে গেলে কিন্তু ওখানে ভারতের অনেক কন্ট্রিবিউশন আছে, ভারতের অনেক রক্ত আছে ওর মধ্যে, ভারতীয় সেনাবাহিনীর রক্ত জড়িয়ে আছে। তো সুতরাং যারা বলে আজকে যে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের জার্নালিস্ট সুজিত চট্টোপাধ্যায় কেন কথা বলবে, সুজিত চট্টোপাধ্যায়ের রাইট রয়েছে কথা বলার, তার কারণ তার দেশের সেনাবাহিনী বাংলাদেশ স্বাধীন করার জন্য কিন্তু আপনার রক্ত দিয়েছে। প্রসঙ্গটা হচ্ছে যে বাংলাদেশের আজকে যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এই নির্বাচনটা তো এরা তো করতেই চায়নি। আজকে যদি যে কু অ্যাটেম্প যেটা হয়েছিল, আজকে বলুন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান আইএসআই পন্থী যিনি আপনার আর্মি অফিসার ছিলেন, সে আজকে কোথায়? তাকে নিয়ে তো কথা হচ্ছে না। সে আজকে তো জেলে মানে হাউস অ্যারেস্ট রয়েছে। এরা তো চেয়েছিল যে মানে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে আপনার এই ফয়জুর রহমানকে বসাবে, ওখানে খিলাফত প্রতিষ্ঠা করবে। এটা তো আলটিমেট গোল ছিল, তখন তার নির্বাচন হতো না। এটা দেখুন আলটিমেটলি আন্ডার দ্য টেবিল কি কাজ হচ্ছে কি না হচ্ছে সেটা তো আমরা ওপেনলি বলবো না, বাট স্টিল বাংলাদেশের জনগণের স্বার্থে, হিন্দুদের স্বার্থে, এবং আপনি জানেন যখন ইউনূসের সঙ্গে মোদিজির কথা হয়েছে সেখানে কিন্তু মোদিজি যে প্রেস রিলিজ জারি করেছেন যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তিনি কিন্তু কনসার্ন, সেটা ইউনূসের সঙ্গে বলেছেন একাধিকবার। আমাদের বক্তব্য হচ্ছে ক্লিয়ার, সেটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য যেটা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। ডক্টর বিধানচন্দ্র রায় একটা কথা মানে বলেছিলেন, আপনার মনে থাকবে সুজিতদা, বিধানচন্দ্র রায় বলেছিলেন যে আমাদের এই যে রাজ্য, এই রাজ্যে ধরুন যদি আমি সেই ইন্দ্রজিৎ গুপ্তের কথা ধরি, 1991 পার্লামেন্টে দাঁড়িয়ে যে 1 কোটি অনুপ্রবেশকারী রয়েছে মুসলমান, তো তারা এবং যদি উদ্বাস্তুর যে স্রোত, এটা নিয়ে তো রাজ্যের অর্থনীতি মানে অনেকটাই চাপ পড়েছে, এটা তো একটা ঘটনা। তো সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু নেহেরু লিয়াকাত চুক্তি ভায়োলেট করেছে, বাংলাদেশ ইন্দিরা মুজিব চুক্তি ভায়োলেট করেছে। আমাদের ইমিডিয়েটলি আমাদের দাবি ভারতীয় জনতা পার্টি বেঙ্গল ইউনিটে যে আলটিমেটলি তাদের কাছে সেই মানে যে উদ্বাস্তুদের ওনারা রাখতে পারেন একদম অ্যাবসলিউটলি বুঝে নিতে হবে, এবং যেটা বিধানচন্দ্র রায় বলেছিলেন সেই একই স্ট্যান্ড, যেটা আপনার নেহেরু স্বীকার করেনি, যে তোমরা প্রোটেক্ট করতে পারোনি, এতগুলো লোককে আমরা প্রোটেক্ট করেছি, এখানে এই সম পরিমাণ জমি তোমাদেরকে দিতে হবে। হ্যাঁ, হিসেবটা বুঝে নেওয়াটাই ভালো হিসেবের যুগে। হ্যাঁ, প্রদীপবাবু কিছু বলছিলেন আপনি? হ্যাঁ বলুন, আমি আসছি প্রদীপ্ত রায়ের কাছে। বলছি যে প্রধানমন্ত্রী মোদির যে প্রেস স্টেটমেন্টটা বেরিয়েছে সেখানে হিন্দু মাইনরিটিদের উপরে অত্যাচার নিয়ে কনসার্ন,
কিন্তু ওখানে যদি একটা লাইন থাকতো যে নির্বাচনটাও দ্রুত করুন, তাহলে বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অবস্থান ভারত নিতে পারত। তার কারণ ওখানে নির্বাচিত সরকার না হলে এই হিন্দু নিধন প্রক্রিয়ায় আমি কাকে দায়ী করব এবং কে অ্যাকাউন্টেবল হবে। আমি একটু ইন্টারফেয়ার করছি। এই যে হিন্দু নিধন যেটা হয়েছে আপনার 47 থেকে 2025 সাল পর্যন্ত, এটা শুধুমাত্র যেটা একটু আগে দাদা বলছিলেন যে কারণটা কিন্তু এরকম নয় যে আপনার হচ্ছে ওই গলা কাটলো মুন্ডু কাটলো, এরকম নয়। কারণটা হচ্ছে একটা কর্ম ইয়েতে যখন সে শুনতে হয় তাকে মালায়ন, তাকে বিভিন্নভাবে শাখা পলা পড়ার জন্য তাকে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়, বৈষম্যের শিকার হতে হয়, তখন কিন্তু তারা মনে করে যে এই দেশটা আর আমাদের নয়। তো সুতরাং এই যে কালচারাল ডিফারেন্স যেটা আছে, সেই কালচারাল ডিফারেন্স এবং হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার যেটা এনিমি প্রপার্টি অ্যাক্ট করে ধরুন আপনার ভাই মানে ভারতে থাকে আর 3 জন থাকে বাংলাদেশে, তার যে সমস্ত প্রপার্টি সেটা ভেস্টেড হয়ে যাবে। এখনো পর্যন্ত তুমি তার আগে বলছিলে হিসেবের কথা, হিসেব বুঝে নিতে হবে, সময় এসছে এবং ভারত হিসেব বুঝতে শুরু করেছে। উনি বলছে একটা লাইন থাকলে সুবিধা, মানে একটা রেসপন্সিবল কার কাছে ই করা যায়। আমি প্রদীপ্ত রায়ের কাছ থেকে জানতে চাইব। জ্যোতিদাকে একটা কথা একটু বলতে চাই। উনি বললেন যে বাংলাদেশ নেহেরু লিয়াকাত ট্রিটি ভায়োলেট করেছে, কিন্তু বাংলাদেশের কি আদৌ নেহেরু লিয়াকাত ট্রিটিকে মানে মেনে চলার কোনো দায় ছিল? কারণ লিয়াকাত জবে সই করেছে পাকিস্তানের, না তখন পূর্ব পাকিস্তান দাদা, আমি তারপরে একদম কিন্তু পাকিস্তানের লিগ্যাল এয়ার হিসেবে তো আমরাও বাংলাদেশকে দেখি না, বাংলাদেশও নিজেদেরকে দেখে না। তো আমাদের 100% রেসপন্সিবিলিটি শুরু থেকে নেওয়া উচিত ছিল যাতে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত থাকে, অথবা আমি সেটাই বলছি, বাংলাদেশ নেহেরু লিয়াকাত ট্রিটি মেনে চলবে বা ইন্দিরা মুজিব চুক্তি তো মানেনি, মানে এটা তো মানে যারা তার কয়েক বছর বাদেই সার্ক তৈরি করলো ভারতবর্ষের দাদাগিরি আটকানোর জন্য, এত মানে যাই হোক সেই বিষয়ে আমি আর যেতে চাই না। আর একটা কথা আমি স্যারকে বলতে চাই, আমি জাস্ট একটা ছোট কথা বলতে চাই। ইলেকশনের কথা জয়েন্ট স্টেটমেন্টে ছিল না, কিন্তু একটা ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা ভারতবর্ষ চাপ দিয়ে ওই কথাটা রেখেছে। ইনক্লুসিভ ডেমোক্রেসি বলতে মানে ঘুরিয়ে তো ওটাই বলা ভাই, শেখ হাসিনা ইলেকশনের কথাটা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে হবে। কিন্তু এইসব মানে এটাও যেটা বলেছে যে আপনারা রেটরিক বন্ধ করুন, এই যে এক্সচেঞ্জগুলো জয়েন্ট স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ ফরেন পলিসি, কিন্তু এগুলোও তো রেটরিক। আলটিমেটলি তোমাকে প্রেসারাইজ করে বাংলাদেশকে দিয়ে কাজ করাতে হবে, এবং যেটা করতে আমাদের এখনকার সরকার বাংলাদেশে সবাই যদি বলে ভারতের দাদাগিরি, ভারতের বিগ ব্রাদার অ্যাটিটিউড, আর কি যেন আছে, ভারতের প্রেসক্রিপশনে আমরা শুনবো না, ভারতের প্রেসক্রিপশন আমরা শুনবো না, ভারতের মিডিয়া হ্যানা ত্যানা, তাহলে হিসেবটা কি হবে? মানে ওখানে হিন্দু শূন্য হবে, এখানেও হিন্দু শূন্য হবে। এখানে প্রশ্নটা হচ্ছে সব জেলায় তো তা নয়, এখানে প্রশ্নটায় ভারতে তো একটা ডেমোক্রেসি আছে। আমি এটা বলতে চাই, এটা বিজেপির উদ্দেশ্য, তোমাদেরও ভেবে দেখা উচিত। পশ্চিমবঙ্গে হচ্ছে ডেফিনেটলি এটা বলতে কোনো না, হিন্দু বাঙালির যে কোয়েশ্চেন অফ হিন্দু বেঙ্গলি, কোয়েশ্চেন অফ হিন্দু বেঙ্গলি ইজ এ পলিটিক্যাল কোয়েশ্চেন লাইক ইএসডি কোয়েশ্চেনটা যেরকম গ্লোবালি স্বীকৃতি পাচ্ছে, হিন্দু বাঙালি ইস্যুটাও কিন্তু না। বাংলাদেশে দেখুন, এবং যেখানে সংখ্যাগরিষ্ঠ জেলা, আমি জানি প্রদীপবাবু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া বিভিন্ন মিডিয়াতে, তথাপি এটা এখন কিন্তু সর্বস্তরে আলোচনার একটা বিষয়, যেখানে মানুষের প্রাণ বিপন্ন, প্রত্যেকটা প্রাণের অত্যন্ত গুরুত্ব আছে। যারা এই গুরুত্বটা বোঝে না, সময় বেশি নেই, তাদেরকে গুরুত্বটা বুঝে হবে, কিরকম ভাবে আসবে টের বা কল্পনাও তারা করতে পারবে না। প্রদীপবাবু, দেখুন, হিন্দু বাঙালি এই যে বোধটা, এটা কিন্তু এটার থেকেই অতিক্রম করে বাঙালি জাতীয়তাবাদকে কিন্তু শেখ মুজিবুর রহমান আঁকড়ে ধরতে চেয়েছিলেন, যে সবাই এক সম্প্রীতি একসঙ্গে থাকবো, সেটা হিন্দু মুসলিম যাই হোক না কেন। কিন্তু সেইটা কোথাও গিয়ে বর্তমানে ব্যাহত হচ্ছে, এবং এই যে জয়েন্ট স্টেটমেন্টে বলা হচ্ছে ইনক্লুসিভ ডেমোক্রেসি বা অন্যান্য কথাবার্তা, তাহলে আন্ডার লিডারশিপ কার নেতৃত্বে, এটাও তো ইউনিট সরকার বুঝতে পারে যে আমাদেরকেই আরো ভালোভাবে পরিচালন করতে বলছে। কিন্তু আমরা যে ভারতবর্ষ বীতশ্রদ্ধ ইউনিট সরকারের প্রতিটি পদক্ষেপে, সেটা বোঝানো গেল না। সেটা বোঝাতে গেলে ইলেকশনের কথা জয়েন্ট স্টেটমেন্টে রাখতে হতো। এবং বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে আজকে আমরা এই কথা বলছি, তাহলে আমাকে আগে সারা ভারতবর্ষের একটা ডেটা নিতে হবে, যে যেখানে যেখানে মুসলিমরা রয়েছে এবং কোন কোন ব্লকে বা অঞ্চলে যদি হিন্দুরা সংখ্যালঘু হয়, সেখানে
তারাও কি একই ধরনের এই হুঙ্কার গুলো পাচ্ছে কেন টিপ করছেন? বা পশ্চিমবঙ্গে এই যে আপনি কেন টিপ করছেন, এই কালচারটা কবে থেকে মুর্শিদাবাদ বা এই ধরনের মুসলিম অধ্যুষিত এলাকায় এলো? সেটা কি 2014 পর থেকে এসছে? কারণ তার আগে কি হয়েছে? তার আগে তো এই নিয়ে কথা হয়নি, এখন কেন এই নিয়ে কথা হচ্ছে? কি বলছে এখন কথা হচ্ছে, সেটা বলতে গেলে বুঝতে হবে কোথাও গিয়ে কেন্দ্রীয় স্তরে কিন্তু একেবারে কথা হয়নি প্রদীপবাবু তা না। আমার মনে আছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, তিনি বর্তমান পত্রিকায় ধারাবাহিকভাবে কিন্তু লিখেছিলেন শাক বাজানো বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নানা রকম লাল চোখ, গোলাপি চোখ, তারপর হচ্ছে নানা রকম ভাবে এসে হুমকি ধামকি, এগুলো কিন্তু তিনি কিন্তু ধারাবাহিক লিখেছিলেন কোন একটা সময়, মানে যে সময়টা এগুলো আলোচনা করাই হচ্ছে একটা খুব ছিল না। তারপরে আমি একটা এডিশন করছি, বলছি ক্যানিং এর নলিয়াখালীতে যে ঘটনা ঘটেছে, মনে হয় কিছু একটু বলতে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আপনি যার কথা বললেন তিনি সেই জন্যই বোধহয় এখন তৃণমূলপন্থী হয়ে গেছেন, দেশ বাঁচাও গণমঞ্চে ওনাকে দেখা। সেটা অবশ্য সময় থাকলে অনেকের অনেক রকম ভাষ্য বয়ান নানা রকম তো আসছে। আমি তো বলছি তো হিন্দু বাঙালি কোয়েশ্চেনটা, অনেকে বলেন হিন্দু ঐক্য। আমি যদি এই মুহূর্তে জ্যোতিকে বলি হিন্দু ঐক্য না বাঙালি হিন্দু ঐক্য, জ্যোতি কিন্তু একটু হলো পথ হারাবে বলে আমার মনে হয়। না, পথ হারাবার কোনো গল্প নেই। স্ট্রেট ফরওয়ার্ড, এই মাটি তৈরি হয়েছিল 20 জুন 1947 সাল। শ্যামাপ্রসাদ মুখার্জি, নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়রা অখণ্ড বাংলা সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে তারকেশ্বর সম্মেলনের মাধ্যমে শুধুমাত্র বাঙালি হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট করে এই মাটির জন্ম দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিরা। সুতরাং এই মাটি হচ্ছে বিলংস টু বাঙালি হিন্দু, মাথায় রাখতে হবে এটা। সেই বাঙালি হিন্দুর অস্তিত্ব বিপন্ন। উনি বললেন 14 সালের পরে কি এসেছে, তাহলে আপনি বলুন 2008-এ যখন তাসলিমা নাসরিনকে বিতরণের কোশ্চেন আসছিল তখন কারা এখানে দাঙ্গা করেছিল, কেন আর্মি নামাতে বাধ্য হয়েছিল? তখন তো বিজেপি ছিল না। আপনার হচ্ছে যখন আপনার বুদ্ধদেব ভট্টাচার্য যখন মন্তব্য করেছিলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আতুরঘর, তখন আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাতা উলমায়ে হিন্দ এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে সেদিন প্রভোকেটিভ স্পিচ দেয়নি? সেদিন কি রাস্তাঘাটে আপনার বাস জ্বালানো হয়নি? তখন বিজেপি কোথায় ছিল? নলিয়াখালীতে যে ঘটনা ঘটেছে, কাটরাতেও বাম আমলে মুর্শিদাবাদের কাটরা মসজিদ নিয়ে একটা বড় পরিস্থিতি তৈরি হয়েছিল না, তখন একটা জেনারেল ন্যারেটিভ ছিল। দেখো, সম্প্রীতির লাইনে হাঁটাটা দুর্বলতা নয়। অনেকে এটা ভাবেন যে সম্প্রীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা বামেরা হোক, হিন্দু মুসলমান ঐক্যের কথা, কিন্তু বামেদের বক্তব্য হচ্ছে সুজিতদা বা মুজিবুর রহমানও যদি বলেন এটা, সেটা দুর্বলতা না, তারা সবল লোক। ওই হুঙ্কার দিচ্ছে মামুনুল হক, তারপর তালপাতা সেপাইয়ের মতো হচ্ছে সার্জিস আলম, এরকম সেকুলারিজম, যে সেকুলারিজম আপনাকে বলে যে মুর্শিদাবাদে হিন্দু আক্রান্ত হলে, বাংলাদেশে হিন্দু আক্রান্ত হলে কথা বলা যাবে না, ওই রকম ওটা সেকুলার নয়। সেকুলার হচ্ছে সেই যে না, বলেনি তো কোন বামপন্থী এখানে আপনার সময় একেবারে গরু খেতে হচ্ছে সেকুলারিজমকে প্রমাণ করার জন্য। বিকাশ ভট্টাচার্য খুব এইগুলো তো এক ধরনের মেরুকরণের রাজনীতির অঙ্গ বলেই মনে করি। না কেন? তো উনি সেলিম তাহলে আপনার সেলিম তাহলে আপনার দরকারটা কি? সেলিম তাহলে সেলিম শুকর খেয়ে দেখা খাবে না তো? সবাই খাবে, মানে আপনি না আপনি জোর করে সেকুলার হওয়া যায় না, ধর্মবেগকে আঘাত করা যায়। জোর করে সেকুলার, যদি একটু ঠান্ডা হোক, জোর করে সেকুলার হওয়া যায় না, জোর করে একজন ধার্মিক মুসলমান হওয়া যায় না, তবে কি সাথ জোর করে হিন্দু ওরকম ভাবে কেউ বলছে না, কিন্তু আপনি সেকুলারিজম রাজনীতি করেছেন তো, আপনার সেকুলারিজমকে প্রমাণ করার জন্য গরু মাংস খেতে হচ্ছে। ওকে, প্রদীপ্ত রায়। আচ্ছা, পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, এটা বিজেপির প্রবক্তা হিসেবে উনি অ্যাকসেপ্ট করছেন, এটা আমার খুব ভালো লাগছে। আমি শুধু জানতে চাইবো, খুব ভালো কথা, না মানছেন তো, আমাদের পার্টির স্রষ্টা, আচ্ছা মানছেন তো। হ্যাঁ, আমার প্রশ্নটা তো আমাকে আসতে দিন। আমার প্রশ্নটা হচ্ছে যে অবাঙালি হিন্দু নিয়ে, আমি ভেবেছিলাম হিন্দু ঐক্য বললে জ্যোতি কমফোর্টেবল, অবাঙালি হিন্দু বললে জ্যোতি মনে একটু এগিয়ে পথ হারাবে। অবাঙালি হিন্দু নিয়ে আপনার বা আপনার দলের কি স্ট্যান্ড, সেটা যদি একটু ক্লারিফাই করেন। অবাঙালি হিন্দু বিশেষ করে যারা ধরো খিদিরপুর অঞ্চলে থাকে, খিদিরপুরে কিন্তু শুধু বিশেষ সম্প্রদায় একা থাকে না, আমাদের বক্তব্য খিদিরপুর আছে, অনেকগুলো জায়গা আছে, ইকবালপুর আছে,
আমাদের সেখানে না, না, মানে এটা- অবাঙালি হিন্দু স্ট্যান্ড পয়েন্টও বিজেপিকে কিন্তু আগামী দিনে ক্লিয়ার করা না, উচিত। আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, কেন আমাদের ভোটে যদি 2026 এর বক্তব্য আগে হচ্ছে এই বাংলায় Okay, থাকতে গেলে এই আসো। আপনাকে এই বাংলার বেশ, মাটি, আজকে- বাংলার সংস্কৃতিকে মানতেই হবে, সে যে আপনি যেখান দিয়ে আসুন না কেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, কেননা নানাবিধ বিষয় নিয়ে রাজ্য রাজনীতি যেমন সরগরম আছে, বাংলাদেশ প্রশ্নে কিন্তু এই প্রশ্নের মীমাংসা হওয়া উচিত। সংখ্যালঘু গুরু এই প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার প্রশ্ন বা খিলাফতের প্রশ্ন, কে কোথায় কোন জায়গায় গিয়ে আপোষ করে ফেলছে, সমস্ত নজর কিন্তু থাকে। মানুষ বড় অসহায়, মানুষ বড় কাঁদছে, সেই মানুষের পাশে দাঁড়ানোর ধর্মই হচ্ছে মনুষ্যত্ব, যা সবচেয়ে বড় ধর্ম, সবচেয়ে শ্রেষ্ঠ স্বীকৃত ধর্ম। ধন্যবাদ প্রদীপ্ত রায় আপনাকে, ধন্যবাদ জ্যোতি চ্যাটার্জি, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।